যত লোক উপদেষ্টা আছে এরা ক্ষমতা ছাড়ার 1 মাস আগে সবার কাছ থেকে পাসপোর্ট নিতে হবে। বিএনপির মূল লক্ষ্য হলো কত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যায়। মাসুদ কামাল, আপনার কাছে আসি যদি তথ্যভিত্তিক আলোচনায় যাই, এই মুহূর্তে দেশের নানান প্রান্তে যা ঘটছে এবং প্রতিদিন আমরা যেগুলো তথ্য পাচ্ছি, আর সেই তথ্যগুলো কি খুব বেশি গণতন্ত্রের কথা বলে? না, গণতন্ত্রের কথা কি তথ্য পাচ্ছি আমরা? যেমন ধরেন, আমরা বিভিন্ন ধরনের সামাজিক অস্থিরতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সাজ রব আছে, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের মনোনয়ন নিয়ে এক ধরনের মানে অভিযোগ পাল্টা অভিযোগ আছে, এক ধরনের আপনার শক্তি প্রদর্শনের ব্যাপার স্যাপার আছে। তো এইগুলোকে আমি অতটাও গণতান্ত্রিক বলবো কেন? এটা তো আমাদের এখানে অনেক দিন ধরেই চলে আসছে, এটা তো নাথিং নিউ। আমাদের এখানে নির্বাচনের সময় এরকম হয় না যে মনোনয়ন না পায় সে তো তার শক্তি দেখায়। এখনও তো মনোনয়ন চূড়ান্ত হয় না বিএনপির, দেখাচ্ছে। আবার ধরেন আওয়ামী লীগের মধ্যে কিছুটা হতাশা আছে, তারা কোনো ইলেকশন করতে পারছে না, সারা দেশে আওয়ামী লীগের লোকজন আছে তারা হতাশ। এরকম ঘটনা তো আগেও ছিল। বিএনপি অনেক সময় নির্বাচন করতে পারে না, জামাত নির্বাচন করতে দেওয়া হয় না, জামাতের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, এটা তো আমরা দেখেছি। যে এগুলো আসলে এখন গণতন্ত্রের সংজ্ঞাটা তো মানে একই জায়গায় এক এক রকম, তাই না? কিন্তু তখন আপনি যে সময়টার কথা বলছেন তখন তো গণতন্ত্র ছিল না দেশে, এটাই তো সবাই ক্লেম করেছে, বিশেষ করে যারা দেখেন। এখন যদি আমি বলি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে এটা অগণতান্ত্রিক, আপনি বলেন, কিন্তু এর বিপরীত মত তো এখন খুবই শক্তিশালী, তাদের গলার স্বর খুব উঁচু। কিন্তু আমাদের এখানে হয় কি জানেন, যে কোন জিনিসটা সঠিক আর কোনটা বেঠিক। ধরেন আমি এবং সাইফুল ভাই এবং আপনি 3জন মিলে আলাপ করেছেন, যার গলার স্বর বেশি উঁচু সেই সঠিক। এটা হলো বাংলাদেশের নিয়ম আর কি, বাংলাদেশের বাহাসের এটা হলো বেসিক নিয়মটা, যে যত জোরে কথা বলতে পারবে তারটাই মানে সেই মানে সঠিক। এখন এখানে তো মানে এই জোরে কথা যারা বলতে পারে তারাই তো মনে করতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা বিরাট একটা গণতান্ত্রিক কাজ হয়েছে। কিছু বললেই তারা মানে নাৎসি দিয়ে অনেক উদাহরণ নিয়ে আসে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, জাতীয় পার্টি নিষিদ্ধ না হয়েও নিষিদ্ধ হয়ে গেল, ওয়ার্কার্স পার্টির অফিস দখল করাটা জায়েজ হয়ে গেল, সবই তো হয়ে যাচ্ছে। এখন এগুলির ব্যাপারে সরকার কখনো বলেছে এটা করা উচিত না? যারা এগুলো করছে তাদেরকে সরকার ধরেছে? বলছে না। এখন এই সরকারকে তাহলে আমি বলবো অগণতান্ত্রিক, বলে তো আমি আবার ঝামেলা পড়ে যাব, তাও তো বলতে পারবো না। এই সরকারও বিরাট গণতান্ত্রিক, এবং গণতন্ত্রকে ঠিক পথে রাখার জন্য তারা বিদেশ থেকে গণতন্ত্রের কিছু লোকজন নিয়ে আসছে, তারা বিদেশি গণতন্ত্রকে আবার নিয়ে এখানে চর্চা করতেছে, আমাদেরকে শিখাচ্ছে যে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। তারা বসে অনেক আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেটা জীবনে বুঝতেও পারে নাই যে গণতন্ত্র আসলে কীভাবে করতে হবে, তারা সেটা বই ধরে শেখাচ্ছে, ক্লাস নিচ্ছে, রিমান্ডে নিচ্ছে। আসেন, ডেইলি আসেন, বসেন, আলাপ করেন, আমরা আপনাদের গণতন্ত্র শিখাচ্ছে। আমরা সবাই হাততালি দিচ্ছি না? দিচ্ছি তো। এখন এগুলোই তো চলছে দেশে। তারপরে সংবিধান কখনো মানতেছে না, যেখানে তার প্রয়োজন সেখানে মানতেছে, যেখানে প্রয়োজন নাই সেখানে মানতেছে না, তার সুবিধা অনুযায়ী কাজ করতেছে তো, এগুলো তো আমরা দেখতেছি। এখন এটা কী বলবেন? একটা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এটা মানে হারাই গেছিলো, এটা ফেরত নিয়ে আসছে। আইনে নিয়ে বলে কি 5 বছর পরে হবে। কেন 5 বছর পরে হবে কেন? মানে আমি আপনাকে একটা গিফট দিলাম, রায় বের হতে নাকি ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, এমন মানে যৌক্তিক ব্যাখ্যা অনেকে দিয়েছেন। কোনটা যৌক্তিক ব্যাখ্যা? কেমন যৌক্তিক ব্যাখ্যা হলো? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যিনি দিয়েছেন তার কাছে ওটাই তো যৌক্তিক। ধরেন আপনি এক জায়গায় বেড়াতে যাবেন, খুব বড় অনুষ্ঠানে যাবেন, আপনার হাজব্যান্ড আপনাকে একটা শাড়ি এনে দিল, কি এটা তোমার জন্য খুব ভালো হবে। আপনি খুলতে গেলেন, না না এখন খুলো না, এটা এই বিয়ের জন্য না, 5 বছর পরে যে বিয়েতে তুমি যাবে তখন তুমি পরে যাবে। 5 বছর পরে শাড়ি পরার মনও আপনার নাও থাকতে পারে, 5 বছর পরে দেশে অনেক কিছু ঘটতে পারে, 5 বছর পরে আপনি মরেও যেতে পারেন না ভাই। তো এখন আল্লাহ না করুন এটা হবে না, হ্যাঁ ধরে নিচ্ছি হলো না, তাহলে 5 বছর পরে কেন? যদি জিনিসটা ভালো হয় তা আজকের জন্য ভালো নয় কেন? বলছে এটা সংবিধানে ঝামেলা আছে। কি ঝামেলা? বাস্তবায়ন করতে গেলে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে করতে হবে। সংসদ তো ভেঙে গেছে 1.5 মাস আগে, 1.5 বছর আগে প্রায়, তাহলে এটা করা যাবে না। তার মানে এখানে তারা খুবই সংবিধান মেনে চলছে।
না, তো রায়ের সংবিধান কপির মানে ব্যাপারে অন্য বলেছিলেন। জায়গাগুলোতে মানে না কেন? আপনার মতের এই আয়োজনে অ্যাডভোকেট শাহরিয়ার কবির উনি বেশ যুক্তি দিয়ে, যে ওনার এটা অনেক বেশি যৌক্তিক, উনি এভাবে উপস্থাপন করেছিলেন, আমি নাম মেনশন করেই বলছি, যে রায়ের কপি পেতে পেতে ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, আর যদি আমরা এই রায়ের কপির জন্য অপেক্ষা করি তাহলে এই নির্বাচন আরো পেছাবে, তখন নির্বাচন নিয়ে সংশয় দেখা দিবে। রায়ের কপি পেতে পেতে ওই সিস্টেমেটিক হইতে রায়ের কপি না পেয়ে তাতে রায়ের কপি পাওয়া সম্ভব না, চাইলেই সম্ভব। যে রায় লিখবেন, যিনি রায়ের কপি দিবেন, উনি কি বিদেশ থেকে আসবেন? ভাই এই মুহূর্তে জাতির সবচেয়ে বড় প্রয়োজন কোনটা? কোনটা বলেন? এটা ইলেকশন। এবং ইলেকশনের জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটা? একটা অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক কিনা? তো ওইটার জন্য একটা রায়ের কপি, এটাও কি ওই গড্ডালিকা প্রবাহের মতো চলবে? অন্য 10টা মামলা যেভাবে সেভাবে হবে? মাসুদ কামাল, এখানে আরো একটি ব্যাখ্যা আমরা পেয়েছি, সেটা আসলে যৌক্তিক কি অযৌক্তিক আপনারা বলতে পারবেন, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না। তারা এই ব্যাখ্যাও দিয়েছেন যে এখন অন্তর্বর্তী সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের রূপে চলে যায়, তাহলে তারা নির্বাচন সম্পন্ন করতে পারলেও এই জুলাই সনদ, নুপোট এগুলা আসলে তারা করতে পারবে না, তাদের সে এখতিয়ার থাকবে না। এটা আসলে কতটা যৌক্তিক? এদেরকে কে দিছে বলেন? গণভোট করার এখতিয়ার ডক্টর ইউনূসকে কে দিছে? সংবিধান দিছে? সংবিধানে তো গণভোটের নাই। জি, তাহলে দেখেন, আমি আপনার বুঝি নাই, তো উনি এখতিয়ার পাইল কই? আচ্ছা ধরেন উনি বলতেছে সংবিধান তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই, এটাও নাই, বিদ্যমান সংবিধানে নেই। তাহলে উনি যার কোনো অস্তিত্বই নাই, সংবিধান যার অস্তিত্বই স্বীকার করে না, তার এখতিয়ার আছে, আর যেটা নাকি সুপ্রিম কোর্টের মতো রায় দিল সেটা এখতিয়ার নাই। কি বলেন ভাই? ঘটনা তা না। ঘটনা হলো যখন বিষয়টা আমার জন্য সুবিধাজনক তখন আমি একভাবে বলি, যখন আমার জন্য সুবিধাজনক না তখন আমি আরেকভাবে বলি। এই মুহূর্তে বিএনপি দেখতেছে, বিএনপির মূল লক্ষ্য হলো কত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যায়, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া যায়। এমন একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আনলে পরে মিনিমাম 3 মাস, 2.5 মাসের জায়গায় 3 মাস, হয়তো সেটা মার্চ হয়ে যাবে, তখন আবার রোজা আসবে, অমুক আসবে, তমুক আসবে। অতএব তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এখন এই অন্তর্বর্তী হোক, যেই হোক, আমি তখন ক্ষমতা যাবই, কারণ আমার তো মূল প্রতিদ্বন্দ্বী মার্কেটে নাই, আওয়ামী লীগ নাই, জামাত লাফালাফি করতেছে, উত্তরবঙ্গে কয়েকটা সিট পাবে, তারা কি আর ক্ষমতা আমার সঙ্গে ফাইট করতে পারবে? আমি যাব। আপনি যান, ভাবেন তো 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আমরা তো ওটা ভোট দিয়েছি, তো আমরা কি ঘোরাক্ষরে ভেবেছিলাম যে আগামী নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে না? আমরা ভেবেছিলাম? ভাবিনি তো। পরে থাকছে? থাকে নাই। কেন থাকে নাই? আওয়ামী লীগ এত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তারা সব চেঞ্জ করে ফেলালো। যদি এরকম আগামীতেও হয়, হতেই পারে, হতেই পারে, তত্ত্বাবধায়ক সরকার আর পাবো না। এই ত্রয়োদশ সংশোধনের মতো আবারও ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে। পলিটিশিয়ান তো বিশ্বাস করা যাবে না ভাই, তারা তো তাদের স্বার্থটা দেখবে। শেখ হাসিনা তো খুব ভালো মানুষ ছিল 96-এ, পরে এরকম হয়ে গেল কেন? যখন নিরঙ্কুশ ক্ষমতা সে পেয়ে গেল, তখন সে ভাবে আমি কইলেই তো হয়, সে করা শুরু করলো, তুমি নাই, তুমি বাদ, তুমি গুম, তুমি নিহত, শেষ, যা বলে তাই হয়। তো তখনও তাই হতে পারে। কিন্তু এই আমাদের দেশে এখন নাকি অলিখিত সংবিধান চলছে, এরকম ব্যাখ্যাও আমরা এখন শুনতে পাচ্ছি। আমাদের মুশকিল হয়ে যায় যে এটা আসলে কোনটা চলছে, এবং এই বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়েছে, সেটা নাকি নেয়ার জন্য নেয়া, কিন্তু এখন একটা অলিখিত সংবিধান, বিপ্লব পরবর্তী সময় এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময় নাকি সেটাই চলে। 106-এর বৈধতা পাওয়া যাচ্ছে না, ও কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছে না, বিচারপতিরা ছিলেন না, সব সেনানিবাসে ছিলেন, মানে সবটা যদি একটু ব্যাখ্যা করতেন। এটা হলো জানেন কি, আপনি যখন একটা মিথ্যা কথাকে জাস্টিফাই করতে যাবেন, তখন আপনি সিরিজ অফ মিথ্যা বলতে হবে, এবং সিরিজ অফ মিথ্যা বইলেও যখন আপনি মিলাইতে না পারবেন, তখন গর্তমি করতে হবে। এখন এই জিনিসটা এখানে হচ্ছে, সিরিজ অফ মিথ্যা এবং গর্তমি, এই দুটো জিনিস এখানে হচ্ছে। ভাই এত কিছু তো দরকার ছিল না, একটা সরকার পালাই গেছে, জাস্ট পালাই গেছে, তো পালাই যাওয়ার পর সে কি সংবিধান মাইনে পালাই গেছে? পালাই যায় তো, সংবিধানে কোথাও আছে প্রাইম মিনিস্টার পালাই যাইতে পারে? আছে? কোথাও লেখা নাই। নাই তো। সে সংবিধানে খেলায় পড়তো, এই সংবিধানে কোথাও পালানোর ইতিহাস নাই, পালানোর অপশন নাই, আমি পালাবো না। দাঁড়ালো না কেন? কারণ বাস্তবতার সঙ্গে সংবিধান মুখোমুখি দাঁড়াই গেছিল।
বাস্তবতা এক জিনিস, সংবিধান আরেক জিনিস। তো যদি বাস্তবতাই ঠিক হয়, পরে আপনাকে যে সংবিধান মেনে শপথ দিতে বলছিল লোকে, কারণটা কি? না করতেন, বলতেন প্রতিবার সামরিক শাসন যখন জারি হয়েছে, জিয়াউর রহমান সামরিক শাসন জারি করছে, এরশাদও করছে, তারা কি সংবিধান মেনে সামরিক শাসন জারি করছে? কয় নাই তো। তাদের মাথায় বুদ্ধি আছিল, তারা আইসা নিয়ে করছে কি গায়ের দিকে দখল করছে, করে বলে কি সংবিধান স্থগিত। যখন আপনি সংবিধানকে স্থগিত করে দিলেন, তখন তো জি, কোন আইনে করলেন? বন্দুকের আইনে করছি, বন্দুক দিয়ে করছি, পারলে প্রতিবাদ করো। কেউ তো প্রতিবাদ করতে পারে নাই, সংবিধান স্থগিত। স্থগিত করে ওনারা যা ইচ্ছা তাই করছেন। পরে আবার এটাকে রেটিফাই করে দিয়েছেন, গাইড জুড়ে করে নিয়েছেন, সবই হয়েছে। আচ্ছা, এখন আপনি ওই কাজে গেলেন না কেন? ওই পথে গেলেন না কেন? আপনি মহাজ্ঞানী, সব মহাজ্ঞানী, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের ভারে নুজ্জ হয়ে গেছে একজন। তো এত জ্ঞানী লোক, আপনার সংবিধান মেনে যে শপথ দিচ্ছেন, যখন নিছেন যখন, তখন এটা মানবেন তো? আপনি শপথ করছেন না ভাই, মানেন না কেন এখন? মানে না। আবার কি মানে না, তারপরে সময়ের প্রয়োজনে মানি না। তো যদি সময়ের প্রয়োজনে যদি আপনার জন্য হয়, তাহলে আমার জন্য হয়েছে। সংবিধান হলো সমস্ত আইনের উৎস বলি আমি সংবিধানকে, ঠিক না? তাহলে তো যেখানে আপনার সুবিধা হয় না, আপনি মানবেন না, ওটা যদি আমি না মানি, আমার ছাড়বেন? আমরা তো ছাড়বেন না। তাহলে এটা কেমন কথা হলো? যে আইন মানে কি? আইন হলো এমন একটা বিষয় যা নাকি আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। আইন মানে আপনার কার কত হাইট এটা দেখে না, কার পকেটে কত টাকা এটা দেখে না, কার কত ক্ষমতা এটা দেখে না, সবার জন্য সমান। তো আমার আইন তো সবার জন্য সমান না। ডক্টর ইউনূসের জন্য এক আইন, আবার অন্যদের জন্য আরেক আইন। এটা তো আইনের শাসন হলো না। না, সে প্রশ্নটা তো উঠেছে, কর মওকুফের বেলায়ও দেখা যাচ্ছে এক একজনের জন্য এক এক ধরনের আইন। হ্যাঁ, ওনার প্রতিষ্ঠান 2029 পর্যন্ত আইন মানে কর্মকুফ হয়ে গেছে ওনারটা। ওনার সমস্ত মামলা একটার পর একটা, যেটা আমরা 111 সময় দেখছিলাম, 111 সময় মামলা কিন্তু খালেদা জিয়ার নামে হয়েছে, শেখ হাসিনার নামে হয়েছে। হয়েছে তো ক্যাঙ্গারু কোর্ট ওখানে হয়েছে, 2 জায়গায় হয়েছে। কিছু গেলে পরে 14 বছরের জেল না 13 বছর জেলের ক্যামেরা হইতো। শেখ হাসিনা ক্ষমতায় আসলো, আর সেখানে নিজেদের সব মামলা উঠাই নিল, ওনাদের কোনো মামলা ওঠে না। এদিকে উনিকে আইন শাসন কায়েম করার কোনো আকাঙ্ক্ষা ওনার ছিল না তো। তো এখন একই জিনিস হচ্ছে তো। ডক্টর ইউনূস যে কাজগুলি করেছেন সব ওই আগের শাসককে অনুকরণ করে করছেন, সংস্কার করতেছেন। আমি একটা উদাহরণ দেবো, সংস্কার করতেছেন ওনারা, যে সংস্কার করতেছেন সেই সংস্কারের কোনো একটা জিনিস আপনি নিজেদের সরকারের মধ্যে প্রয়োগ করে দেখেন না। এই সংস্কার জিনিসটাকে একটু বুঝি আমরা। করতে পারছেন? পারেন নাই তো। নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন, নির্বাচন কমিশন গঠন করছেন আগের নিয়মে, বরং আগের জন্য খারাপ করছেন আপনার নির্বাচনী আইনগুলির ক্ষেত্রে। নির্বাচনী আইন আগের চেয়ে খারাপ করছেন। 2008 যে নির্বাচনী আইনটা ছিল যে আপনার না ভোট সকল ব্যালটে থাকতে পারবে, আপনি ওটা রাখেন নাই। না ভোট রাখছেন কোথায়? যদি একজন ক্যান্ডিডেট হয়। এখন কি একজন ক্যান্ডিডেট হবে কখনো? ইহ জীবনে হবে? আমি যদি দেখি আমার এলাকায় আমি ছাড়া কোনো ক্যান্ডিডেট নেই, আমার ভয়ে কেউ আসতেছে না, আসলে পরে গুলি করে এনে দেবো, যদি এরকম হয় কেউ নাই, তখন আমি কি করবো? আমার বাড়ি চাকরি দাঁড়া করে দেবো, তুই দাঁড়া। এখন করে একক ভোট হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব সুপারিশও নেওয়া হয়নি, তাহলে আসলে কিছু করা হয়নি। তাহলে সেই আলোচনাটা এতদিন ধরে ভাই এরা ওই লোকে জানেন, মানে সত্যি কথা বলতে কি, এদের মানে আমাদের এই জাতির ইতিহাসে সবচেয়ে খারাপ শাসক হিসেবে এই লোকগুলি চিহ্নিত হবে। এই সবগুলি লোক, এদের মধ্যে সবাই যে চোর তা কিন্তু বলতেছেন, অনেক ভদ্রলোক আছে এখানে, কিন্তু তারাও কিন্তু ওইটার মধ্যে ঢুকে যাবে। আর যারা চোর এত দেশ ছেড়ে পালাবে। আমি তো মনে করি যে প্রত্যেকটা উপদেষ্টার ক্ষমতা ছাড়া 1 মাস আগে সবার পাসপোর্ট সারেন্ডার করতে হবে। এটা একজন জনগণ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার দাবি। যত লোক উপদেষ্টা আছে এরা ক্ষমতা ছাড়ার 1 মাস আগে সবার কাছ থেকে পাসপোর্ট নিতে হবে। নেওয়ার পর একজন করে জাজ করবে, যদি ক্লিন চিট পায় পাসপোর্ট ফেরত দেবে। আপনার কাছে আমি আবারও আসবো, এবং সেখানে আমি যদি বলি যে নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে তারও অনেক দাবি আছে যে সব এলাকায় সমান বরাদ্দ হতে হবে, যেখানে দরকার বরাদ্দ। কিন্তু বরাদ্দও কেন ওই কুমিল্লার মুরাদনগরে হয়, দেবিদারে হয়, আবার ঢাকা 10 আসনে আলাদা করে হয়? এই প্রশ্নগুলো তো থাকে। এই সরকারের একজন উপদেষ্টা বলতেছে আমি ইলেকশন করব, সে বলতেছে ইলেকশন করবে, তারপরে ডক্টর ইউনূস তার কিছু বলে না।
বাবা তুমি করো, বাবা নাতি কি করবো, জি, নাতি আমি একটু পরে এই জায়গাটা আপনাকে শুনি, কারণ সেটা পাশ হয় কি করে, সেই জায়গায় আসলে স্বাক্ষর কে করেন, প্রধান উপদেষ্টা করেন কিনা, সেটাও একটু আপনার কাছে বিস্তারিত শুনবো। আমি সাইফুল হক আপনার কাছে আসি। দেশে যদি তথ্যভিত্তিক আলোচনার কথা যেটা বলেছিলাম, এখন আমাদের তো আসলে আপনি ফ্যাসিজমের কথা বলছিলেন, ধর্ম নিয়ে রাজনীতি করবার তো কোনো কথা ছিল না, কিন্তু ধর্ম নিয়ে খুব বেশি রাজনীতি এখন দেখা যাচ্ছে। সেই জায়গায় যদি বলা হয় যে একেবারে মূল্যবোধে আঘাত করা হয়েছে, একদম অবমাননাকর একটা আনা হয়েছে, ধর্ম অবমাননা বা কার অনুভূতিতে কি আঘাত, অনুভূতি তো সবার রয়েছে, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন আমাদেরকে। না, একটা হচ্ছে যে মানে আমাদের এখানে তো আমরা সাম্প্রতিক অনেকগুলো উদাহরণ আমরা দেখছি। নির্বাচন কমিশনও একটা আছে, যে নির্বাচন কমিশনের প্রথমটা বলি যে একটু, যেহেতু মাসুদ কামাল ভাই উল্লেখ করলেন, এবার নির্বাচন কমিশন যে আরপিও তারা যেটা করেছেন, রাজনৈতিক দলগুলো তো মূল অংশীজন, প্রধান স্টেক হোল্ডার তো তারা, তাদের সঙ্গে প্রায়ের কোনো আলাপ আলোচনা ছাড়াই, কোনো মতামত, কোনো পরামর্শ ছাড়াই নির্বাচন কমিশন তারা আরপিও করলেন, ভেটিংয়ে পাঠালেন, উপদেষ্টা মণ্ডলী তারা করলেন। এরপরে যখন এটা আপনার বলে গেজেট হয়ে গেল কিও, অথবা এটা পুরোপুরি তারা এটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করছেন। মানে এটা তো আগে আলোচনা করার অবশ্যই, এবং নিয়ম অনুসারে, এবং যে জন্য কেবলমাত্র শুধু না, কারণ আগামী নির্বাচন যে বরঞ্চ তারা কালো টাকার এবং এটা উৎসবে পরিণত হবার একটা কিন্তু উৎসমুখ পরোক্ষভাবে কিন্তু আরপিওর মধ্য দিয়ে খুলে দেওয়া হয়েছে। জামানতের পরিমাণটাকে দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে, সর্বোচ্চ ব্যয়সীমাটাকেও দ্বিগুণের চেয়ে বেশি মানে এটাকে বৃদ্ধি করা হয়েছে। তার মানে এগুলো তো হলো দৃশ্যমান ব্যয়, আর অদৃশ্যমান ব্যয় কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। আমরা যখন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলাম, তারা বললেন নির্বাচনের ব্যবস্থা সংস্কার কমিশন, এটা নাকি আলোচনা হবার কথা। তারা বললেন ইলেকশন কমিশনকে, এটা আপনাদের মাথা ঘামানোর দরকার নেই, জাতীয় ঐক্যমত্য কমিশনে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। এবং আমি প্রধান ইলেকশন কমিশনার নাসিরুদ্দিন সাহেবকে বললাম পরের দিন, এরপরও বলেছি ঐক্যমত্য কমিশনে এগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি। জামানত, টাকা, তারা অসংখ্য সুপারিশ করেছেন, কিন্তু গোটা নির্বাচন যে শেষ পর্যন্ত টাকার খেলায় পরিণত হয়, টাকার খেলা, প্রশাসনিক ম্যানিপুলেশন, যেটা আপনি বললেন, এমনকি ধর্মের ব্যবহার, মানুষের ধর্ম অনুভূতিকে ব্যবহার করা, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, এটাও কিন্তু আরপিওর আচরণবিধির মধ্যে কিন্তু জায়গাটা কিন্তু আছে, সে জায়গাটা। তো এগুলো হু কেয়ার্স, এটা বলে ইলেকশন কমিশন একটা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে যেখানে তাদের মাজা সিধা করে দাঁড়ানোর ব্যাপার ছিল, সেখানে তারা কিন্তু সরকারের দিকে তারা কিন্তু তাকিয়েছিলেন। ফলে এটা নিয়ে আমরা অসংখ্য প্রশ্ন উত্থাপন করেছি। আর আপনি যেটা বললেন, এবারকার অভ্যুত্থানের পরে ফেরদৌসের সাথে কোনো ব্যাপারে যদি আমার দ্বিমত হলো, আমার মনে হলো যে ফেরদৌস তার কোনো শব্দ বাক্য তিনি হয়তো ধর্ম অবমাননা তিনি করলেন, মাইকে একটা ঘোষণা দিয়ে ফেললেই হলো, ফেসবুকে আপনার সম্পর্কে একটা স্ট্যাটাসটা যথেষ্ট। এই যে পুরো যে এই যে আপনার, এটা তো আরেক ধরনের মব, একটা মানে যা খুশি তাই করতে পারা। যেটা আমরা ধর্মপ্রাণ, কিন্তু আমরা তো ধর্মান্ধ না, কিন্তু ধর্মপ্রাণ। আমাদের এই ধর্ম অনুভূতিকে আপনি রাজনৈতিকভাবে ব্যবহার করতে যেয়ে বাস্তবে হিংসা বাড়িয়েছেন, বিভাজন বাড়িয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন, যেখানে বরঞ্চ আপনি আমাদের সবচেয়ে বড় শক্তি জায়গাটা কি, আমরা জাতি, ধর্ম, বর্ণ আমরা বিশ্বাস করে আমরা কিন্তু বরাবরই কিন্তু নানা ধর্ম, বর্ণ আমরা কিন্তু একেবারে সৎ প্রতিবেশীর মতন করে আমরা বসবাস করে এসেছি। ধর্ম যখন রাজনীতির যখন চেহারা নেয়, তখন ধর্ম যখন আপনার পলিটিক্যাল এজেন্ডাকে বাস্তবায়ন করবার, যখন এটাকে আপনি হাতিয়ার বানান, তখন এর সঙ্গে হাত ধরাধরি আসে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অন্য ধর্মের ব্যাপারে আপনার যে আপত্তিকর বক্তব্য। তার মানে এটাকে আপনি একটা রাজনৈতিক চেহারা আপনি কি দিচ্ছেন, আপনাকে জব্দ করার অন্য কোনো পথ পাওয়া যাচ্ছে না, সুতরাং আপনি ধর্ম অবমাননা করেছেন, এরকম একটা গুজব, এরকম একটা ট্যাগ আপনাকে দিয়ে দিলেই যথেষ্ট। এগুলো একমাত্র একটা অসভ্য বারবারিক সমাজে এগুলো হওয়া সম্ভব। আধুনিক গণতান্ত্রিক সিভিলাইজড কোন সমাজে তো এরকম হওয়ার কথা না। ওই যে বললাম একটা
একটা নৈরাজ্য চলছে, ফলে এই নৈরাজ্যের সুযোগে এখন এখানে যা খুশি করে ওখানে পার পাওয়া যাচ্ছে। এখানে এই যে জন্য অভ্যুত্থানের আমাদের যে এত বড় অর্জন, এই অর্জন যে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত কারণের জন্য।